সিলেকশন সিরিজের নতুন একটা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি দেখো একটা সিলেকশন সিরিজ নিয়ে স্টার্ট করেছি, যেটা এবছরের সমস্ত পরীক্ষাকে কভার করবে। যেগুলো হট টপিক সেগুলো নিয়ে এসে আমি আলোচনা করি। যদি তোমাদের ভালো লেগে থাকে আগের ক্লাসগুলো অবশ্যই দেখবে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, জুড়ে থেকো এই ধরনের কন্টেন্ট আগে আরও পাওয়ার জন্য আর কি। তাই চলো আমরা এক এক করে দেখে নিই। দেখো, আজকে আমরা জিওগ্রাফির হিউম্যান জিওগ্রাফিটা দেখব, মানব ভূগোলটা। তোমরা জানো রিসেন্ট কিন্তু এই টপিক থেকে কিন্তু প্রশ্ন আসছে, যেটা কিন্তু সেভাবে কিন্তু কেউই কভার করে না। তাই আমি তোমাদের জন্য এটা কভার করবো। আর এটা সমস্ত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এসএসসি দাও, রেলওয়ে দাও, ব্যাংকিং দাও, ডাব্লিউবিসিএস, ডাব্লিউপিএসসি যে কোনো পরীক্ষা দাও না কেন, ফুড এসআই, কেপি দাও, ঠিক আছে, আইসিডিএস দাও বা অন্যান্য যে কোনো এক্সাম দাও না কেন, সমস্ত পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট। দেখো, তাহলে মানব ভূগোলে দেখো পার্টগুলো প্রথমে আমাদেরকে দেখতে হবে। মানব ভূগোলের মধ্যে কি কি আসছে প্রথমে দেখো, জনসংখ্যা আসছে প্রথম কথা, তোমরা জানো পপুলেশন। 2 নম্বর দেখো ইকোনমিক যে অ্যাক্টিভিটি। ইকোনমিক অ্যাক্টিভিটি মানে জানো তো? দেখো বলি, প্রাথমিক কার্যকলাপ, দ্বিতীয় কার্যকলাপ, তৃতীয় এগ্রিকালচার, ফার্মিং, এগুলো ধরো প্রথম চলে আসছে। 2 নম্বরে তোমার ইন্ডাস্ট্রি, 3 নম্বরে তোমাদের সার্ভিস চলে আসছে। আশা করি তোমরা জানো এগুলো। এগুলো দেখবো আমি আগের ক্লাসে একটা পড়িয়েছি, এখানে না জানা থাকলে অবশ্যই দেখবে ক্লাসটা। 3 নম্বরে দেখো সেটেলমেন্ট অর্থাৎ বসতি। তাহলে মানব ভূগোলের মধ্যে পার্টগুলো মনে রাখবে, 3টে পার্ট কিন্তু আসছে। একটা হচ্ছে পপুলেশন, ইকোনমিক অ্যাক্টিভিটি এবং বসতি, এই 3টেকে নিয়ে মানব ভূগোল। ঠিক আছে, দেখো মানব ভূগোল কি, দেখো সংজ্ঞাটা একটু দেখে নাও। একটি ভূগোলের সেই শাখা যা মানুষ এবং তার চারপাশে পরিবেশ সম্পর্কে নিয়ে আলোচনা করে, সেটাকে বলা হয় মানব ভূগোল। দেখো এই পয়েন্টটা একটু মনে রাখবে যে মানব ভূগোল সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রাথমিক উপাদান কি, জনসংখ্যা। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পপুলেশন সবথেকে গুরুত্বপূর্ণ। দেখো অন্যদিকে দেখো, মানুষের প্রাথমিক, মাধ্যমিক এবং তৃতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলীকে আমরা কি বলে থাকি, ইকোনমিক যে অ্যাক্টিভিটিস তোমাদেরকে এখনই বললাম, অর্থনৈতিক কার্যাবলীগুলো সেগুলো। ঠিক আছে, দেখো প্রাকৃতিক ভূগোল। প্রাকৃতিক ভূগোলের মধ্যে আমরা কি কি পড়ি, নদী পাহাড় নিয়ে কাজ করে। ঠিক আছে, মানব ভূগোল সেরকম কি করে, মানুষের সমাজ বিন্যাস নিয়ে কিন্তু কাজ করে থাকে। মানব ভূগোল প্রধান এবং প্রাথমিক উপাদান অর্থাৎ প্রাইমারি কম্পোনেন্ট যদি বলে, তাহলে কিন্তু মনে রাখবে এটা জনসংখ্যা এবং তার বন্টন হচ্ছে এর প্রাথমিক উপাদান। দেখো এই জায়গাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু প্রশ্ন এসে থাকে, তাই এই জায়গাটা একটু ভালো করে দেখো। দেখো জনসংখ্যা, কোনো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট অঞ্চলে বসবাসকারী মোট মানুষের যে সংখ্যা, সেটাকে আমরা বলি জনসংখ্যা। দেখো বিশ্বের যে মোট জনসংখ্যা, এই পয়েন্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিশ্বের যে মোট জনসংখ্যা তার কিন্তু 60% মাত্র 10টি দেশে বাস করে, মাত্র 10টি দেশে বাস করে। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে, 60% জনসংখ্যা মাত্র 10টি দেশে বাস করে থাকে। ঠিক আছে, এর মধ্যে 6টি দেশ কিন্তু এশিয়া থেকে বিলং করে। দেখো 6টি দেখো এশিয়া থেকে বিলং করে, 10টির মধ্যে 6টি। এবং শীর্ষের 3টে দেশ কে কে রয়েছে, প্রথম দেখো তোমরা বলতে পারবে ভারত, চীন, আমেরিকা, তাই তো। এবং সম্প্রতি চীনকেও দেখো অতিক্রম করেছে ভারত। ভারতের তো সার্ভে এখনো হয়নি, চলছে, যখন হবে তখন দেখবে অতিক্রম করে গেছে ভারত, চীনকে কিন্তু টপকে গেছে। তাহলে মনে রাখবে 10টি যদি দেশকে টোটাল কাউন্ট করা হয়, তার মধ্যে কিন্তু 6টি এশিয়া মহাদেশেরই দেশ। দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এইটা, যে জনঘনত্ব কি পড়ে থাকে প্রশ্ন এখান থেকে। মনে রাখবে মোট জনসংখ্যাকে তুমি মোট যদি এরিয়া দিয়ে যদি ভাগ করে দাও, হয়তো আয়তন দিয়ে ভাগ করে দাও, তাহলে কিন্তু তুমি কি পাবে, জনঘনত্ব পেয়ে যাবে। ঠিক আছে, দেখো অরুণাচল প্রদেশের জনঘনত্ব মনে রাখবে 17 জন প্রতি বর্গ কিলোমিটারে। বিহারে দেখো 1106 জন অর্থাৎ 1106 জন। ইউটির মধ্যে দেখো দিল্লিতে সব থেকে বেশি, 11,320 জন। পশ্চিমবঙ্গের কত, অবশ্যই কমেন্ট করে জানিও, দেখবো। ঠিক আছে, দেখো প্রতি বর্গ কিলোমিটার এলাকায় যতজন মানুষ বাস করে তাকে বলা হয় জনঘনত্ব। প্রতি বর্গ কিলোমিটার যদি কাউন্ট করো, তাহলে যতজন মানুষ বাস করছে সেটাকে বলে জনঘনত্ব। দেখো 2011 সালের সেন্সাস অনুযায়ী জনঘনত্ব কত, 382 জন প্রতি বর্গ কিলোমিটার, ইন্ডিয়া টোটাল আর কি, ভারতবর্ষের। এটা মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। ঠিক আছে, দেখো 382 জন প্রতি বর্গ কিলোমিটারে। তাহলে কিন্তু এই পাঁচ দুটো মনে রাখবে, যে অরুণাচল প্রদেশ 17 জন প্রতি বর্গ কিলোমিটারে, বিহারে 1106 জন, আর ইউটি দিল্লিতে যদি বলে তাহলে কিন্তু 11,320 জন। আর তোমরা অবশ্যই পশ্চিমবঙ্গেরটা আমাকে কমেন্ট করে জানিও। দেখো তাহলে জনসংখ্যা যে বন্টন, কি কারণে বন্টন হচ্ছে, কোথাও বেশি কোথাও কম, এর তো বিশেষ একটা কারণ আছে না, কারণ নেই, কারণ আছে, সেগুলো আমরা দেখিনি। দেখো তাহলে ভৌগোলিক কারণ কি কি, জিওগ্রাফিক্যাল কারণগুলি কি কি, দেখো জলের সহজলভ্যতা, যেখানে ধরো জল পাবে, সমতল ভূমি পাবে, সেখানে তুমি বাড়ি ঘর বানাবো।
অনুকূল জলবায়ু পাবো, যেখানে ধরো এলুভিয়াল মৃত্তিকা, যেমন ধরো দেখবে আমাদের ইউপি এলাকাটা দেখো, ইউপি ওয়েস্ট বেঙ্গল এই জায়গাটা দেখো, বিহার এই জায়গাটা দেখো, পুরো নদী এরিয়া, এখানে ওই জন্য জনবসতি বেশি, তাই তো। কিন্তু যদি পাহাড় দিকে চলে যাও সেখানে দেখো জনবসতি কম পাবে, কারণ সেখানে অতটা উর্বর ভূমি নেই এবং জলের সহজলভ্যতা নেই, সেজন্য ওখানে কিন্তু বসতি অতটা গড়ে ওঠেনি। যেরকম মরুভূমিতে যদি চলে যাও, ঠিক আছে, সেখানে কি অত জনবসতি ঘন জনবসতি পাবে? পাবে না। এছাড়া দেখো অর্থনৈতিক কারণগুলো কি কি দেখো, যেমন খনিজ সম্পদের প্রাচুর্য দেখো, ছোটনাগপুর মালভূমি রয়েছে আমাদের। এছাড়া দেখো নগরায়ন, এছাড়া দেখো শিল্পায়ন, যেগুলো শিল্পায়ন হয়েছে দেখো মুম্বাই, ব্যাঙ্গালোর, এই অঞ্চলগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু শিল্পায়ন হয়েছে, ওই কারণে এখানে জনসংখ্যাও কিন্তু বৃদ্ধি পেয়েছে। এছাড়া দেখো অন্যান্য সোশিও কালচার যে সমস্ত রয়েছে, যেমন ধর্মীয় স্থান, যেমন বারাণসী ধর্মীয় স্থান, এখানে প্রচুর মানুষ যায়, সেজন্য সেখানকার জীবনযাত্রার মান উন্নত এবং সেখানকার জনবসতি গড়ে উঠেছে। এছাড়াও প্রতিকূল অবস্থা, যেটা পাহাড়ি এলাকা, চরম জলবায়ু, সেখানে কিন্তু অতটা তুমি কিন্তু দেখতে পাবে না, একটু আগে তোমাদেরকে বললাম। তাই দেখো গঙ্গা ব্রহ্মপুত্র আমাদের যে সমভূমি, সেখানে কিন্তু জনঘনত্ব সব থেকে বেশি। কারণ কি, উর্বর পলিমাটি, সমতল ভূপ্রকৃতি, সে কারণেই সেখানে জনঘনত্ব বেশি। আশা করছি তোমরা বুঝতে পারছো। দেখো এই পয়েন্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা ভালো করে দেখো, কারণ এখান থেকে কিন্তু প্রশ্ন পড়ে থাকে, ম্যালথাসের তত্ত্ব থেকে কিন্তু প্রশ্ন পড়ে থাকে। ঠিক আছে, আগেরবারে পড়েছে সিজিএলে, এবারেও পড়বে আশা রাখা যায়। দেখো দেখো জনসংখ্যা বৃদ্ধি কোন কোন বিষয় নিয়ন্ত্রণ করে থাকে, দেখো দেখো জন্ম, মৃত্যু এবং আবাসন, এই তিনটেই নিয়ন্ত্রণ করে থাকে। পরীক্ষায় প্রশ্ন করতে পারে জনসংখ্যা বৃদ্ধি কে কে নিয়ন্ত্রণ করে থাকে, একটা জন্ম, মৃত্যু, আবাসন, না উপরে সবকটি সঠিক, তাহলে কিন্তু এই ধরনের প্রশ্ন আসে, তাহলে উপরে সবকটি সঠিক হবে। দেখো ম্যালথাসের যে তত্ত্ব, এটা একটু মনে রাখবে, 1798 সালে উনি দিয়েছিলেন কি না, জনসংখ্যা বাড়ে জ্যামিতিক হারে। দেখো জনসংখ্যা বাড়ছে জ্যামিতিক হারে, অর্থাৎ 1, 2, 8, 4, 8 এইভাবে, কিন্তু খাদ্য উৎপাদন ভাবে বাড়ে আর কি গাণিতিক হারে, 1, 2, 3, 4 এইভাবে। ঠিক আছে, এই পয়েন্টটা কিন্তু মনে রাখবে, ব্যাস আর কিচ্ছু মনে রাখার দরকার নেই। পরীক্ষায় এই ধরনের প্রশ্ন এসে থাকে যে জ্যামিতিক হারে বাড়া জনসংখ্যা এবং খাদ্য উৎপাদন গাণিতিক হারে বাড়ে, এই তত্ত্বটি কে দিয়েছিলেন? ম্যালথাস দিয়েছিলেন। কত সালে? 1798 সালে। ঠিক আছে, এরপর দেখো প্রভাবটা একটু মনে রাখবে, যদি মনে করো জনসংখ্যা বেশি হয়ে যায়, খাবারের তুলনায় জনসংখ্যা বেশি, তাহলে কি হবে? দেখো বেকারত্ব হবে, যেটা বর্তমানে রয়েছে, আমাদের অতিরিক্ত জনসংখ্যা হয়ে গেছে, বেকারত্ব বাড়ছে, খাদ্যের অভাব দেখা দিচ্ছে, দুর্ভিক্ষ দেখা দিচ্ছে, রোগ ব্যাধি এগুলো বাড়ছে, তাই তো। তাহলে ম্যালথাসের তত্ত্ব অনুযায়ী এটা মনে রাখবে, জনসংখ্যা বাড়ছে জ্যামিতিক হারে, কিন্তু খাদ্য উৎপাদন বাড়ছে গাণিতিক হারে। দেখো এই পয়েন্ট দুটো ইম্পর্টেন্ট। দেখো জন্মহারকে বলা হয় সিবিআর, ফুল ফর্ম পড়ে থাকে সিবিআর, অর্থাৎ চাইল্ড বার্থ রেট। ঠিক আছে, তো যাকে স্থূল জন্মহার বলা হয়, প্রতি 1000 জন মানুষের মধ্যে বছরে জন্ম নেওয়া জীবিত শিশুর সংখ্যা। ভারতের সিবিআর কত? প্রায় 21.8। ঠিক আছে, 21.8 মনে রাখবে, কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর মৃত্যু হারটাও মনে রাখবে, ডেথ রেট আর কি, 1000 জন মানুষের মধ্যে কতজন মানুষের মৃত্যু হচ্ছে, এটা সিডিআরটা মনে রাখবে কত, ডেথ রেট 7.1। তাহলে জন্মটা বেশি অবশ্যই বুঝতে পারছো, কারণ মেডিকেল সিস্টেম আমাদের উন্নত হচ্ছে, সেই কারণেই মৃত্যু হার কমছে, জন্মহার বাড়ছে। এবার দেখো প্রাকৃতিক বৃদ্ধি, জন্মহার মৃত্যুহারের মধ্যে পার্থক্য হলো প্রাকৃতিক বৃদ্ধি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা একটু মনে রাখবে, যে জন্মহার মৃত্যুহারের পার্থক্য হচ্ছে প্রাকৃতিক বৃদ্ধি। দেখো আবাসনের একটা প্রভাব তো থাকেই থাকে, কারণ জন্ম এবং মৃত্যু হার সমানভাবে থাকার পরেও, জন্ম আর মৃত্যু হার দুটোই দেখো মোটামুটি সমানভাবে থাকার পরেও জনসংখ্যা বাড়লে প্রধান কারণটা কি? আবাসন, তো মাইগ্রেশন। কোনো কোনো দেশের ক্ষেত্রে দেখবে না জন্মহার মৃত্যু হার সমান, তবুও দেখবে জনসংখ্যা বাড়ছে, কি করে বাড়ছে বলো তো? আবাসন হচ্ছে, মাইগ্রেশন হয়ে যাচ্ছে। ঠিক আছে, ওই কারণে হয়ে থাকে। তাহলে অবশ্যই মনে রাখবে এই পয়েন্টটা, যে আমাদের ইন্ডিয়াতে, ভারতের আর কি, বার্থ রেট কত? ক্রুড বার্থ রেট 21.8, আর ডেথ রেট যদি বলে তাহলে 7.1। এখানে কিন্তু প্রশ্ন পড়ে থাকে। দেখো এই ভালো করে মানে ছবি দিয়ে দেবো, আমি পুরো বুঝিয়ে দিয়েছি, যে জন্মহার মৃত্যুহার পার্থক্য তুমি করো, তাহলে কিন্তু এটা দেখো প্রাকৃতিক বৃদ্ধি, যেটা এখানে বলেছে। নেক্সট কনসেপ্ট কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা এখান থেকেও প্রশ্ন পড়ে থাকে, যে পুশ ফ্যাক্টর আর পুল ফ্যাক্টর, এখান থেকে পড়ে থাকে, যে এই অপশন, বিভিন্ন অপশন দিয়ে দেয়, এগুলোর এটা কোন মধ্যে পড়ে, পুশ না পুল? তাই ভালো করে দেখো, পুশ মানে কি বলতো, আমি তোমাকে ঠেলে দিচ্ছি, মানে আমি তোমাকে যেতে বাধ্য করছি। যেমন ধরো বেকারত্ব, দারিদ্র কারণে কি বিভিন্ন লোক
যেমন দেখবে বর্তমানে বাংলাদেশ থেকে বহু লোক দেখবে আমাদের ইন্ডিয়াতে চলে এসেছিল, ওয়েস্ট বেঙ্গলে ঢুকে পড়েছিল। ওরা দেখবে যাচ্ছে, ওদের মেন একটাই বলছে যে আমাদের ওখানে কাজ ছিল না, এখানে এসে আমরা কাজ পেয়েছিলাম। ঠিক আছে, এসব বলছে, তাহলে বুঝতে পারছো বেকারত্ব দারিদ্র্যের কারণেই কিন্তু ওরা এসেছে। এরা প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা, খরা, এরা রাজনৈতিক অস্থিরতা, বাংলাদেশে কিসব হয়ে থাকে তোমরা দেখতেই পাচ্ছ, বলার কিছু নেই। ঠিক আছে, তারপর দেখো অনুন্নত জীবনযাত্রা মান, বিহার থেকে যেমন মাইগ্রেশনটা বেশি হয়। তো এই কারণে হচ্ছে পুশ ফ্যাক্টর, এগুলো এগুলো যেতে বাধ্য করছি। আর যেখানে মানে মানুষকে আকৃষ্ট করে, যেতে হয় না, মানে মানুষ নিজে নিজে আকৃষ্ট হয়। যেমন উন্নত চাকরি, ধরো অনেকজন দেখবে চাকরি পেয়ে দিল্লিতে চলে যাচ্ছে, সেরকম আয়ের সুযোগ যেখানে বেশি, শান্তি নিরাপত্তা যেখানে বেশি, তাও মনোরম জলবায়ু যেখানে বেশি, যারা উন্নত স্বাস্থ্য শিক্ষা যেখানে বেশি, সেখানে কিন্তু মানুষ চলে যাচ্ছে। এগুলো হচ্ছে পুল ফ্যাক্টর, মানে মানুষকে আকৃষ্ট করে নিচ্ছে। ঠিক আছে, দেখো পিরামিড থেকে কিন্তু প্রশ্ন পড়ে থাকে, তাই তোমাদের কিন্তু এই পার্টটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটু ভালো করে দেখে নাও। দেখো ত্রিভুজাকার পিরামিড কোথায় কোথায় দেখা যায়, এগুলো একটু মনে রাখবে, ভারত এবং বাংলাদেশে বেশি। কারণ তোমরা জানো ভারত এবং বাংলাদেশে কিন্তু ইউথ বেশি, ওই কারণে দেখো পিরামিডটা ত্রিভুজের আকারে। ঠিক আছে, এবার দেখো যদি রেক্ট্যাঙ্গেল বলে, দেখো আয়তক্ষেত্রে, দেখো আয়তক্ষেত্রের মতো, তাহলে দেখো আমেরিকাতে দেখতে পাবে, অস্ট্রেলিয়া দেখতে পাবে। ঠিক আছে, এখানে দেখো বয়স্ক লোক বেশি, ইউথ যেরকম আছে দেখো বয়স্ক সেরকম আছে, কিন্তু আমাদের দেখো বয়স্ক, দেখো আমাদের ইউথটা বেশি, দেখো এইখানটা দেখো ইউথটা বেশি। এইখানটা দেখো মানে উল্টো ত্রিভুজাকার আর কি। ঠিক আছে, উল্টো ত্রিভুজাকার। এখানে দেখো নিম্ন জন্মহার, জন্মহারটা দেখো খুবই কম, জন্মহারটা দেখো না খুবই কম, কিন্তু বয়স্ক দেখো বা বাচ্চা, বয়স্ক জনসংখ্যাটা দেখো বৃদ্ধি পেয়েছে। যেমন জাপান, ইতালি তুমি এখানে দেখতে পাবে। ঠিক আছে, তাহলে এই ধরনের কিন্তু প্রশ্ন পড়ে থাকে যে কোথায় কি ধরনের পিরামিড দেখা যায়। ভারতের ক্ষেত্রে মনে রাখবে ত্রিভুজাকার পাবে, আমেরিকা অস্ট্রেলিয়াতে কিন্তু আয়তক্ষেত্রাকার দেখতে পাবে, যেখানে জন্মহার মৃত্যুহার প্রায় সমান এবং স্থিতিশীল। দেখো পুরো গ্রাফটা দেখে, ছবিটা দেখে বুঝতে পারছি তোমার পুরো স্থিতিশীল। কিন্তু এখানে দেখো বয়স্ক লোক কিন্তু বেশি, কিন্তু দেখো শিশুর সংখ্যা কিন্তু কম, যেটা জাপান ইতালিতে দেখতে পাবে। দেখো এই পয়েন্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ট্রিপল মার্ক দিয়ে রাখো, পরীক্ষায় আসবেই আসবে। ঠিক আছে, দেখো ডেমোগ্রাফিক ট্রানজিশন থিওরি, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক। দেখো প্রথমে ক্ষেত্রে কি হয় না, এখানে কিন্তু দেখো তিনটে পর্যায়, তো এটা তিনটে পর্যায় মানে চারটি পর্যায় মনে রাখবে, চারটি। ঠিক আছে, দেখো প্রথমে দেখো জন্মহার মৃত্যুহার দুটোই কিন্তু দেখো বাড়ছে, দুটোই বাড়ছে, দেখো দুটোই কিন্তু সমান। দেখো জন্মহার মৃত্যু, যেভাবে জন্মহার বাড়ছে, দেখো এখানে দেওয়া দেখো জন্মহার মৃত্যুহার উভয় কিন্তু খুব বেশি, তাই তো জনসংখ্যা স্থিতিশীল। এখানে দেখো জন্মহার মৃত্যুহার দুটোই দেখো সমান গ্রাফে। দেখো দেখো দ্বিতীয় পর্যায়ে কি হয়, দেখো না চিকিৎসার উন্নতির কারণে মৃত্যুহার কমে যায় এবং জন্মহার বেশি। দেখো এখানে দেখো ডেথ রেট দেখো কমে যাচ্ছে আস্তে আস্তে, দেখো ডেথ রেটটা কিন্তু কমছে, কিন্তু জন্মহারটা দেখো বৃদ্ধি পাচ্ছে। কিন্তু একটা সময় দেখো 3 নম্বর স্টেজে যখন আমরা যাচ্ছি, তখন দেখো জন্মহারটাও কিন্তু দেখো কমছে, যেটা বর্তমানে ইন্ডিয়াতে ক্ষেত্রে হচ্ছে। বর্তমানে ইন্ডিয়ার ক্ষেত্রে হচ্ছে ফার্টিলিটি অভাবের কারণে দেখো জন্মহার ঘটছে, মৃত্যুহার তো কমছে, জন্মহারও কমছে। আর 4 নম্বর স্টেজে কি হয়, শিক্ষা সচেতনতার জন্য মৃত্যুহার এবং জন্মহার দুটোই দেখো ডাউন, মৃত্যুহার জন্মহার দুটোই দেখো ডাউন, উভয়ই কমে যায় এবং জনসংখ্যা কি হয়, এখানেও স্থিতিশীল হচ্ছে। এটাই হচ্ছে ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেল। এখানে কিন্তু ভালো করে এই 4টা স্টেপ কিন্তু মনে রাখবে। প্রথমে যদি বলে জন্মহার মৃত্যুহার দুটোই বেশি, জনসংখ্যা স্থিতিশীল। পরটা দেখো জন্মহার তো বাড়ছে, কিন্তু মৃত্যুহারটা দেখো কমে যাচ্ছে। পরেরটা জন্মহারও কমছে, মৃত্যুহারও কমছে। পরেরটা 4 নম্বর স্টেজে গিয়ে কি হচ্ছে, শিক্ষা সচেতনতা বৃদ্ধির কারণে সেখানে দেখো জন্মহার মৃত্যুহার প্রায় আবার সমান হয়ে যাচ্ছে, জনসংখ্যা স্থিতিশীল হচ্ছে। ঠিক আছে, দুটোই কমে যাচ্ছে আর কি, বুঝতে পারছো এই জায়গাটা? আশা করছি তোমরা বুঝতে পারছো। দেখো এই পয়েন্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে অনেকবার প্রশ্ন এসছে যে স্ট্যাগনেন্ট, কখন ইন্ডিয়ার জনসংখ্যা স্ট্যাগনেন্ট হয়ে গিয়েছিল। মনে রাখবে 1901 থেকে যে 21 এই টাইমটা, কারণ চিকিৎসার অভাব ছিল তোমরা জানো। ঠিক আছে, মহামারীর কারণে কিন্তু জন্মহার মৃত্যুহার উভয়ই কিন্তু বেশি ছিল সেই সময়, জনসংখ্যা বৃদ্ধি পায়নি, ওই জন্য সেই জন্যই আর কি স্ট্যাগনেন্ট জনসংখ্যা কিন্তু এই টাইমটাই ছিল। 1901 থেকে 1921 মধ্যে কি ছিল, স্ট্যাগনেন্ট জনসংখ্যা ছিল, মনে রাখবে। দেখো 1921 সালটাকে বলা হয় ইয়ার অফ গ্রেট ডিভাইড, এটাকে বলা হয় ইয়ার অফ গ্রেট ডিভাইড। কেন বলা হয়, কারণ দেখো মৃত্যুহার কমতে শুরু করে এবং জনসংখ্যা ধারাবাহিকভাবে বাড়তে থাকে। তাহলে 1921 সাল থেকে কি হয় না, জনসংখ্যা কিন্তু আমাদের বাড়ে, মৃত্যুহার কমে এবং জনসংখ্যা বাড়ে। দেখো 1951 থেকে দেখো 81 এই সময়টা কি হয় না, জনসংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পায়, তীব্রভাবে বৃদ্ধি পায়, একদম বিস্ফোট হয়ে যায় আর কি। হ্যাঁ, যেটাকে বলছি দেখো বিস্ফোরণ, জনসংখ্যা বিস্ফোরণ। তারপর দেখো 1981 থেকে আবার 11 যে টাইমটা, এটা দেখো জনসংখ্যা কিন্তু দেখো বৃদ্ধি হচ্ছে, কিন্তু স্লো বৃদ্ধি। ঠিক আছে, খুব একটা দ্রুত নয় আর কি। এবং বর্তমানে তোমরা জানো রিসেন্ট যদি
সার্ভে যখন আসবে রিপোর্ট, তখন তোমরা জানতে পারবে, দেখো ইন্ডিয়ার জনসংখ্যা কিন্তু বর্তমানে কমছে, ফার্টিলিটি রেট মানে প্রচুর ডাউন ইন্ডিয়া। দেখো 1921 সালটাকে ওই জন্য বলা হয় ইয়ার অফ গ্রেট ডিভাইড। ঠিক আছে, এই পয়েন্টটা কিন্তু মনে রাখবে, এখান থেকে প্রশ্ন অনেকবার পড়েছে, তোমরা এক্সাম দাও তোমরা অবশ্যই জানবে। দেখো, এবং জনসংখ্যা কন্ট্রোল করার জন্য দুটি পলিসি এসেছিল, মনে রাখবে। এই পলিসিটা এসেছিল ফ্যামিলি প্ল্যানিং পলিসি। কত নম্বর পঞ্চবার্ষিক পরিকল্পনাতে? 4th পঞ্চবার্ষিক পরিকল্পনা। ভেরি 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে, ব্যাস আর কিচ্ছু মনে রাখা দরকার নেই, শুধু এইটুকুই মনে রাখবে যে কোন পঞ্চবার্ষিক পরিকল্পনার সময় ন্যাশনাল ন্যাশনাল ফ্যামিলি প্ল্যানিং প্রোগ্রাম এসেছিল। মনে রাখবে 4 নম্বর যে পঞ্চবার্ষিক পরিকল্পনা সেই সময় কিন্তু এসেছিল। ঠিক আছে, দেখো ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, এটা একটু মনে রাখবে। দেখো বয়স সীমা হচ্ছে 15 বছর থেকে 59 বছর বয়সী মানুষদের ওয়ার্কিং পপুলেশন বা কর্মক্ষম জনসংখ্যা বলা হয়, এটা মনে রাখবে 15 থেকে 59। এই নির্ভরশীলতাহীন কর্মক্ষম জনসংখ্যা দেশের অর্থনীতিকে এবং উৎপাদনশীলতাকে শক্তিশালী করে। তোমরা জানো এখন আমরাই তো দেশকে এগিয়ে নিয়ে যাবো, তাই না? আমরা ইনকাম করব, ট্যাক্স দেবো, দেশকে এগিয়ে নিয়ে যাব। ঠিক আছে, দেখো ভারত বর্তমানে এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড ফেস করছে, তাই এটা মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্টটা। দেখো এই পয়েন্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে আমি ছোট ছোট পয়েন্টগুলো নিয়ে নিয়েছি। তাহলে সর্বোচ্চ যদি জনঘনত্ব বিশিষ্ট রাজ্য বলে তাহলে বিহার মনে রাখবে, 1106 জন। অরুণাচল প্রদেশ হচ্ছে 17 জন প্রতি বর্গ কিলোমিটার জনঘনত্ব আর কি। দেখো ডিভিডেন্ড যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড আর কি, বয়স সীমা কত? 15 থেকে 59 বছর, যেটা আমরা এখানে বিলং করছি। এখন আমাদের ইন্ডিয়াতে ইউথ প্রচুর পরিমাণে আছে। দেখো ম্যালথাসের তত্ত্ব মনে রাখবে, কত সালে দিয়েছিল অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও, আমি আগে বললাম। দেখো এখানে কি হয় না, খাদ্য বাড়ে কি গাণিতিক হারে, কিন্তু জনসংখ্যা জ্যামিতিক হারে বাড়ে, তাই এটা একটু মনে রাখবে পয়েন্টটা। এই তত্ত্বটি কে দিয়েছিল? দি ইয়ার অফ গ্রেট ডিভাইড বা মহাবিভাজনের বছর কাকে বলা হয়? 1921 সালটাকে বলা হয়। দেখো আমি এখানে কিছু এমসিকিউ নিয়ে নিয়েছি, যেগুলো একবার দেখে নাও তাহলেই হবে যথেষ্ট। দেখো বিশ্বের শীর্ষ 10টি যে জনবহুল দেশকে নাও, তার মধ্যে কিন্তু 60% জনসংখ্যা কিন্তু বাস করে। ঠিক আছে, দেখো 2011 সালের সেন্সাস অনুযায়ী ভারতের জনঘনত্ব কত ছিল? 382 জন। ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলে জনঘনত্ব সব থেকে বেশি? দিল্লি। 4 নম্বর প্রশ্ন দেখো, জনসংখ্যা বৃদ্ধির জ্যামিতিক তত্ত্ব কে দিয়েছিল? মনে রাখবে ম্যালথাস তত্ত্ব, ম্যালথাস দিয়েছিলেন, মনে রাখবে। আর 1921 সালকে কি বলা হয়? ইয়ার অফ গ্রেট ডিভাইড। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই পয়েন্টটা। ঠিক আছে, দেখো দেখো কর্মক্ষম জনসংখ্যা অর্থাৎ ডেমোগ্রাফিক যে ডিভিডেন্ড, এর বয়স সীমা কত? মনে রাখবে 15 থেকে 59 বছর। ঠিক আছে, আর বেকারত্ব, প্রাকৃতিক দুর্যোগ, আবাসনের কোন ফ্যাক্টর? দেখো এটা পুশ ফ্যাক্টর। তোমাকে একটু আগে বললাম বেকারত্ব বাড়ছে, জন্য কি হচ্ছে? মানুষ অন্য জায়গায় চলে যাচ্ছে, যেমন বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে চলে এসেছিল, এগুলো হচ্ছে পুশ, মানে তোমাকে ঠেলে দিচ্ছে আমি। পরিবার পরিকল্পনা দেখো কত সালে এসেছিল, এটা কোন পঞ্চবার্ষিক পরিকল্পনা? মনে রাখবে 4th। ঠিক আছে, আর ভারতের যে জনসংখ্যা পিরামিড সেটা কেমন? ত্রিভুজাকার, মনে রাখবে। আর ডেমোগ্রাফিক ট্রানজিশনের কোন ধাপে জনসংখ্যা বিস্ফোরণ ঘটে? মনে রাখবে 2য় পর্যায়ে। এটা একটু পয়েন্টটা মনে রাখবে। তাহলে দেখো আজকে ছিল আমাদের এই পর্যন্তই ক্লাস। তোমাদের ক্লাস কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এভাবেই আমি তোমাদেরকে একদিন পরপরই ক্লাস আপলোড দিতে থাকবো আর কি, মানে ধরো আমি একা পিডিএফ রেডি করতে টাইম লাগে, তাই একদিন পরপরই আমি তোমাদের ক্লাস আপলোড করব। তো চলো দেখা হবে নেক্সট ক্লাসে। ভালো থেকো সবাই, ভালো করে পড়াশোনা করো।